দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনের সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। দর্শক, আলোচনার সুবিধার্থে যেহেতু সমসাময়িক বিষয় আলোচনা, সেই জন্য কয়েকটি ঘটনা জানিয়ে রাখি। আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, নাশকতা কিনা খতিয়ে দেখবে সরকার, গঠন করা হয়েছে বলেছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ফজলুর রহমান। তিনি বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ডে কমিটি গঠন করা হয়েছে এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করাই বিডিআর হত্যাকাণ্ডের মূল লক্ষ্য। এছাড়াও আরও রয়েছে ভঙ্গুর অর্থনীতির চিত্র চাঙ্গা করার বিষয়ে একটি রিপোর্ট রয়েছে অন্যান্য খবরও রয়েছে আজকে বিভিন্ন গণমাধ্যমে। বিশেষ করে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে বিভিন্ন পক্ষের, বিশেষ করে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের নানা ধরনের বক্তব্য রয়েছে। এটি নাশকতা কিনা অন্য কোনো কারণে হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সব মিলিয়ে আরও যে বিষয়গুলো রয়েছে সব মিলিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এই অনুষ্ঠানে। আজকে স্টুডিওতে আমরা এই মুহূর্তে উপস্থিত আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং এরপরে আমাদের এই স্টুডিওতে যুক্ত হবেন আলোচনায় জনাব সৌরভ হোসেন, সিনিয়র সাংবাদিক। তিনি আসলে আমরা তাকে যুক্ত করব। জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমরা যে আলোচনাটি, যে সংবাদটি আজকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এবং এখন পর্যন্ত সেইখানে একটি বিধ্বস্ত অবস্থা এবং বাংলাদেশের যে কয়টি গুরুত্বপূর্ণ স্থান তার মধ্যে একেবারে বলা যায় প্রধান, অনেক ক্ষেত্রে এক নাম্বারও হয়তোবা, সেই সচিবালয়ে আগুন এবং মধ্যরাতে সেই অগ্নিকাণ্ড ঘটেছে। 19টি ফায়ার সার্ভিসের দল কাজ করেছে। এখন পর্যন্ত আগুনের কী কারণে আগুন লেগেছে সেটি যেমন জানা যায়নি, কিন্তু এই আগুন নিয়ে বিভিন্ন সূত্র থেকে নাশকতার কথা বলা হচ্ছে এবং আরও অনেক বিষয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকগুলো নথি পুড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একটু যদি বলেন যে সচিবালয়ের আগুনটিকে কিভাবে দেখছেন। আপনাকে ধন্যবাদ এবং এনটিভির সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখানে দেখছেন, আমি এবং আমার দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে সচিবালয় হচ্ছে আমাদের কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। সারা পৃথিবীতে এই কেপিআই যেগুলো রয়েছে এগুলোকে নিরাপত্তার জন্য বিশেষায়িত ব্যবস্থা থাকে, স্পেশালাইজ বিভিন্ন রকমের ওয়েল ইকুইপডভাবে এদেরকে সংরক্ষিত রাখা হয়। সেই জায়গায় ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস কতটা ছিল, কি ছিল, এগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে। আরেকটা কথা হলো যে আগুনটা এই প্রাথমিকভাবে যেটা বলেছেন ওখানে যারা কাজ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছে নৌবাহিনীর একজন কর্মকর্তা। তিনি বলেছেন যে এটা শর্ট সার্কিটের আগুন না, প্রাথমিকভাবে বলেছেন। কারণ শর্ট সার্কিটের আগুন হলে আগুনের উৎপত্তিস্থল হয় এক জায়গায়, তারপরে ধীরে ধীরে সেটা ছড়িয়ে পড়ে। কিন্তু এটা দেখা গেছে যে একাধিক স্থানে একই সময় আগুন লেগেছে। তার মানে এটা কোনো নাশকতার এসেন্স আছে কি না, ঘ্রাণ বা গন্ধ আছে কি না, সেটার দিকে উনি ইঙ্গিত করেছেন, পরিষ্কার করেননি যদিও। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই ঘটনার মধ্যে আরও একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে ফায়ার সার্ভিস কাজ করে বা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে, সেই জায়গাটা সাধারণত রোড ব্লক থাকে যাতে অন্য কোনো যানবাহন চলাচল করতে না পারে। তার মধ্যেই একজন ফায়ার ফাইটার, যিনি দ্রুতগতিতে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আহত এবং পরবর্তীতে হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এই যে ঘটনাগুলো, মানে সবার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা, একটা কি বলবো, একটা মানে বাধাহীন একটা উচ্ছ্বাস বা একটা অস্থিরতা বা একটা আতঙ্ক আশঙ্কা এটা বিরাজ করছে। এইখানে আপনাকে আমি মনে করিয়ে দিই, আমরা রাজনীতিবিদ, তো রাজনীতিবিদ হিসাবে আমাদের কাছে সেই কথাগুলোই প্রথমেই চলে আসবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বেশ কিছুদিন ধরে বারবার করে একটা কথা কিন্তু বলছেন যে পতিত সরকারের মূল মাথাটা চলে গেছে দেশের বাইরে, তার একটা নিরাপদ জায়গায় এসে অবস্থান করছে। তার অর্থ এই না যে স্বৈরাচারের পুরো শরীরটা চলে গেছে, এর লেজ এবং শরীরের অবশিষ্ট অংশ বিভিন্ন জায়গায় আছে। আমরাও বিভিন্ন সময় আমাদের বক্তব্য বিবৃতিতে এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে পুলিশে, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য উইংগুলোতে, তারপরে বিচার বিভাগে, তারপরে প্রশাসনে, বিভিন্ন ক্যাডারে এখন পর্যন্ত তাদের অনুসারীরা অনেকে রয়ে গেছেন। কারণ একটা বুঝতে হবে যে 16 বছর ধরে কিন্তু এটাকে সাজানো হয়েছে। 16 বছরের মধ্যে সাজানোটার প্রাথমিক খনিটা বা প্রাথমিক যেটা মানে মূল যেটা ভান্ডার, সেই জায়গাটাই কিন্তু সচিবালয়। আর
তার সঙ্গে যদি আপনি এটা সংযুক্ত করেন যে কিছু গুরুত্বপূর্ণ নথি তলব করা হয়েছিল, তারপরই এই ঘটনাগুলো ঘটেছে। হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটেছে। এভাবে আমরা দেখি যেখানেই তদন্তের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানেই কোনো না কোনো একটা নতুন উপসর্গ এসে হাজির হচ্ছে। আর এর মধ্যে আবার প্রশাসনের বিভিন্ন স্তরের পদবঞ্চিত যারা, তারা 28টি ক্যাডার মানে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের বাইরে যারা আছেন তারা, এরা আলাদা আলাদা দাবির নামার ভিত্তিতে যে একটা অস্থিরতা তৈরি করেছেন, সেইটার সুযোগে কেউ যে এখানে নাশকতা ঘটানোর সুযোগ নিয়েছে, এটা খুব পরিষ্কার করে না বললেও একটা ধারণা করা যায়। কিন্তু এটা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বলেছেন যে আগুনের সূত্রপাতটি কোথা থেকে হয়েছে সেটি এখনো জানা যায়নি। তার মানে এই ধরনের কোনো আশঙ্কা কি থাকতে পারে যে আগুনের সূত্রপাতের সাথে আপনি যে কথাটা বলছিলেন নথি তলব বা সামগ্রিক অবস্থা যেটা বলছেন 25টি ক্যাডারের দাবি বৈষম্য নিরসনে তারা আন্দোলন করছে, এবং এর আগে আমরা দেখেছি আপনারা যে কথাগুলো বলে আসছেন যে স্বৈরাচারের দোসররা, এর সাথে কোনো সম্পর্ক আপনি রিলেট করতে চান কি? আমরা সম্পর্ক খুঁজে পাই এর মধ্যে, কারণ আপনি একটা জিনিস দেখবেন যে একটা নাম এবং বদনাম দুটো শব্দ বাংলা ভাষায় আছে। এই নাম অর্জন করতে কিন্তু আপনাকে অনেক কষ্ট, অনেক পরিশ্রম এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়। অনেক কিছু করে তারপর অর্জনটা করতে হয়। সুনামটা অনেক সময় ধরে, হ্যাঁ, অনেক সময় ধরে একটা বহমান থাকে। কিন্তু বদনামটা আপনি ইচ্ছা করলে ফ্রিতে নিতে পারবেন। আমি আপনার সঙ্গে একটা কটূক্তি করে দিলাম, এটার সঙ্গে যদি মেলান যে সাম্প্রতিক দুর্নীতির বিষয়গুলোকে যেভাবে একের পর এক এক একটা ঠাকুরমার ঝুলির কাহিনীর মতো বের হয়ে আসছে, তার মধ্যে সর্বশেষ সংযোজন হচ্ছে শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির যে কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারি, সেই বিষয়টার নথি সংক্রান্ত তৎপরতাও কিন্তু শুরু হয়েছিল মাত্র 2-3 দিন আগে। আর এই স্বৈরাচারের যারা যেখানে 16 বছরে থাকে স্তরে স্তরে আসন নিয়েছেন, তারা বসে রয়েছে, একথাটা তো চিন্তা করার কোনো কারণ নেই। কারণ তারা যে মজাটা ওখানে পেয়েছেন যে বিনা বিনিয়োগে, বিনা পুঁজিতে মানুষের অর্থ লুট করে বিদেশে পাচার করা যায়, সেই সুবিধাটা তারা এত তাড়াতাড়ি একটা বিষয় যুক্ত করি। আজকে নসরুল হামিদ বিপু, যিনি জ্বালানি খাতের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে, আপনি হয়তো দেখে থাকবেন, তার 98টি ব্যাংক হিসাবে 6,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এটা পাওয়া গেছে। আপনার বক্তব্য যেটা বলছেন সেটার সাথে কি এটির মিল রয়েছে নাকি? প্রত্যেকটির মিল রয়েছে। এই প্রত্যেকটির একটা যোগসূত্র এখানে রয়েছে। কারণ বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এটা তো সাধারণ মানুষের মধ্যেই আলোচনায় আছে। এবং নসরুল হামিদ বিপুর কথা তো অনেকে বলেন, খুব স্মার্টলি তিনি ডিল করেছেন, যে স্মার্ট ডিলের কারণে অনেক কিছুই এখন পর্যন্ত অপ্রকাশিত এবং অজানা রয়ে গেছে মানুষের কাছে। সেই সব বিষয়ের সঙ্গে এই অপতৎপরতা বা এই আত্মঘাতী তৎপরতা জড়িত না এমন তো একটা বলা যাবে না। এর সঙ্গে যদি আপনি যুক্ত করেন তাবলিগ জামাত নিয়ে যেটা হচ্ছে, সাতপন্থী এবং জুবায়েরপন্থী, এই সাতপন্থীদের যিনি মূল নেতা, তার পুত্র একটা জাতীয় দৈনিকের সম্পাদক এখানে, এবং তাকে আমরা দেখেছি প্রতিনিয়ত পতিত সরকারের প্রধানমন্ত্রী তার পাশে গিয়ে থাকেন। তাই সাতপন্থীদের এবং জুবায়েরপন্থীদের যে সংঘর্ষটা হলো এবং এখনও যেটা রেস রয়ে গেছে, যে কারণে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে ওইটা নিয়ে কিন্তু পাল্টাপাল্টি উত্তেজনা রয়েছে, সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এখন নিষেধাজ্ঞা দিয়ে জারি করা হয়েছে। জি, এই সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে, আপনি দেখবেন আমাদের এখানকার অনেক পরে তো সিরিয়ায় বাশার আল আসাদের পতন হলো। জি, আজকের ঘটনা হচ্ছে যে বাশার আল আসাদের পক্ষে কিছু দুষ্কৃতিকারীরা অস্ত্রসহ হয়েছে, সিরিয়ার বর্তমান সরকারের 14 জন নিরাপত্তা রক্ষীকে মেরে চলে গেছে। সুতরাং এখানেও যে সেই একই ঘটনা ঘটছে না, আমরা কিভাবে বলবো? এবং আরও বেশ কিছু আপনি খেয়াল করেছেন কিনা গত কয়েকদিনে, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাশ পানিতে পাওয়া গেছে, নিশ্চয়ই আপনার দৃষ্টি আকর্ষণ হয়েছে। পাশাপাশি আমরা যদি এর একটু আগে যাই, চিন্ময় দাস নিয়ে যে বিষয়টি, তারপরে আমরা দেখলাম হিন্দুদের ওই বিষয়টা সংখ্যালঘুদের আলোচনা থেকে আলোচনাটা চলে আসলো ইসলাম ধর্মের, বিশেষ করে তাবলিগের যে কথাটি আপনি উত্থাপন করেছেন। সব কিছু মিলিয়ে আপনি আসলে পরিস্থিতিটা কেমন দেখছেন? দেশের মানে স্থিরতা, আইন শৃঙ্খলা, বিশেষ করে অর্থনীতিতে আমরা একটা খারাপ জায়গায়, একেবারে খাদের কিনারে আছি, অর্থনীতিবিদরা বের করেছেন, শ্বেতপত্র প্রকাশ করেছেন, কিন্তু আইন শৃঙ্খলা জায়গাটা কি আরও অনেকটা নাজুক কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নাজুক শুরু থেকেই।
কারণ আপনি দেখেছেন যে ঢাকা শহরে যে হারে ছিনতাই বেড়েছিল, না সেই সময় তো যে হারে- প্রত্যেকটা থানাতে আসলে একদম এক ধরনের, বিশেষ করে আপনি যেটা বলছেন 5 আগস্টের পরে থানাগুলো এক ধরনের হয়ে গেছে, কিন্তু তারপরেও তো সুযোগ ছিল একটু না অতি reform। সম্প্রতি মাত্র দুদিন আগেই সারা ঢাকা শহর থেকে 93 জন ছিনতাইগিরকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। তারা এবং সেটা তারা প্রকাশও করেছে এবং বলছে যে আমরা এখন সাদা পোশাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে রাখছি যাতে এটার তৎপরতাটা কমে। এই ঘোষণার পরে কিন্তু গত 2-3 দিন ধরে আবার এটা কমে গেছে। তার অর্থ হচ্ছে রেসপন্স যে রেসপন্সটা, সেই রেসপন্সটা করতে একটু সময় লাগছে। আর আইন শৃঙ্খলা বিশেষ করে পুলিশে তো আমার জানা মতে 250,000 নতুন নিয়োগ হয়েছে গত 25 সরকারের আমলে। সেই লোকগুলো এখনও রয়ে গেছে। তারা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে সেটা পাহারা দেওয়ার জন্য তো বাংলাদেশে এমন কোনো মেশিন নাই, পৃথিবীর কোথাও নাই। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, সমস্ত জায়গায় টেবিলে টেবিলে যে ফাইল, সে ফাইল ঠিক সেইখানেই পড়ে আছে। বড় বড় কর্মকর্তারা কোনো ফাইলে সই করছে না। আমি খুব ক্ষোভের সাথে আপনাকে বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, টেবিলে আটকে আছে, টেবিলে আটকে আছে, কোনো ফাইল তারা নড়ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে একটা, সব বড় কারণ একটা, সেটা হচ্ছে যে আবার যদি সরকার পরিবর্তন হয় কোনো না বিপদে পড়ি, এক। আর দুই হলো যে এটা স্বাক্ষর করে আমি কি ভুল করব নাকি ঠিক করব নাকি কোন প্রশ্নের মুখোমুখি হতে হয়, এই যে দোদুল্যমান অবস্থা বা মনোবৃত্তি, এইটা রাষ্ট্রের অনেক ক্ষতি হচ্ছে। ফাইল একদম নড়ছে না, কোনো ফাইল একদম নড়ছে না। কি আপনার স্বাস্থ্য বলেন, কি শিক্ষায় বলেন, কি আইন শৃঙ্খলা বাহিনীতে বলেন, কি বিচার বিভাগে বলেন, ফাইল নড়তেই চাচ্ছে না। আমি আমার অনেকগুলো অভিজ্ঞতা ঘেটে তারপরে কিন্তু কথাটা বললাম। অফিসাররা আসছেন সকালে অফিসে, বিকেলে অফিস সময় পার করে দিয়ে চলে যাচ্ছেন। তার মধ্যে তো তারা আবার আন্দোলন করছে। হ্যাঁ, তার মধ্যে আবার তারা আন্দোলনও করছেন নিজেদের পাওনাটার ব্যাপারে, সবই করছেন। কিন্তু হ্যাঁ, কিন্তু আন্দোলনের যত গতি, সেই গতিটা যদি কাজে থাকতো তাহলে না একটা মানুষের উপকারে লাগতো। কাজে ঠিক এর উল্টো গতিতে তারা চলছেন, ধীর স্থিরভাবে, ধীর লয়ভাবে চলছে না। কিন্তু যদি আমরা ওইটা আবার একটু বলি যে আপনার সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা, আমরা সাধারণত দেখি যে একটা গোয়েন্দা রিপোর্ট থাকে অনেক ক্ষেত্রে, যে বিশেষ করে বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টের ক্ষেত্রে গত 4-5 মাসে কি অনেকগুলো ঘটনার যদি আপনি সূত্র টানেন, বিশেষ করে সেই আনসারের বিদ্রোহ থেকে বা আনসারের যে দাবি দাওয়া থেকে, এর পরবর্তীতে অটো রিক্সা, ব্যাটারি বা এখন হাল আমলের তাবলিগের যে সংঘর্ষ, কোনো গোয়েন্দা রিপোর্টে বা গোয়েন্দা ব্যর্থতার কোনো চিত্র মনে হয়, বা আরো বেশি সচেতন হওয়ার প্রয়োজন ছিল এরকম মনে হয়? অনেক বেশি সচেতনতার আগে পাওয়ার কথা ছিল, অনেক বেশি সচেতনতার প্রয়োজন ছিল এবং রিপোর্টগুলো আগে পাওয়ার কথা ছিল বা দরকার ছিল। যেমন আপনার কি বলে আপনার টঙ্গীতে যে সংঘর্ষটি হলো তাবলিগ জামাতের ব্যাপারে, সেটার ব্যাপারে কিন্তু গোয়েন্দা রিপোর্ট ছিল বলেই সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পেরেছে। অনেক কম ক্যাজুয়ালিটির মধ্যে এটা চলে এসেছে। কিন্তু সচিবালয়ে যেহেতু এখানে অস্থিরতা চলছে, একটা আন্দোলন চলছে কর্মকর্তাদের মধ্যেই, সিনিয়র অফিসারদের মধ্যেই, এবং তার মধ্যে আবার নানা রকমের শাখা প্রশাখা বিস্তৃত, সেখানে নিশ্চয়ই কোনো একটা গোয়েন্দা রিপোর্ট ছিল। গোয়েন্দা নিয়োগ করা হচ্ছে এই খবরে যদি ছিনতাই কমে যেতে পারে রাজধানীতে, তাহলে ওখানে গোয়েন্দা নিয়োগ করলে তো অপতৎপরতা একটু কমে যেত। মানে একটা ইতিবাচক একটা সাফল্য তো আছে ছিনতাই কমার বিষয়টিকে আপনি বলছেন। আছে, নিঃসন্দেহে আছে, না থাকার তো, কিন্তু বিপরীতে সেই জায়গাগুলোতে না থাকাও তো আমরা বলছি না। কিন্তু আপনি যদি ছোট ছোট ছিদ্রগুলোকে মারেন, তার চেয়ে বড় একটা গর্ত যেটা, এটাকে একবারে আটকাতে পারলে অনেক ভালো হয় না? ছোট ছিদ্র, বাজার নিয়ে তো মানুষ এমনিতেই সমস্যা, নাভিশ্বাস। এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে মানুষ যাবে কোথায়? আলোচনা করছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অন্য সহ আলোচক সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সাথে আলোচনা করছিলাম আজকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই বিষয়ে আপনার কাছে 1 মিনিট, এরপর আমরা অন্য আলোচনায় চলে যাব। সচিবালয়ে অগ্নিকাণ্ড, এটা কি হঠাৎ করেই দেখছেন, না এটার সাথে কোনো ইনসিডেন্ট বা কোনো যোগসূত্র পাচ্ছেন না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? 1 নাম্বার 2 হচ্ছে এত নিরাপত্তা ব্যবস্থার ভেতরে একটা অগ্নিকাণ্ড ঘটেছে, যেটাকে এখনও নাশকতা না অন্য কিছু নাকি বিচ্ছিন্ন ঘটনা, সেটি এখনও উদ্ঘাটন হয়নি, তদন্ত কমিটি গঠিত হয়েছে। একটু ছোট্ট করে। ধন্যবাদ এবং আলাল ভাইকে শুভেচ্ছা। বিষয়টি হচ্ছে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থার যে ভঙ্গুরতা, প্রথমত হচ্ছে এই দুর্ঘটনা সেটা প্রমাণ করেছে যে আমাদের সচিবালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা,
সেই স্থাপনার যে নিরাপত্তায় যা যা করা দরকার, যতটা সতর্ক থাকা দরকার, সেই সতর্কতা আমাদের মধ্যে নেই। দ্বিতীয় হচ্ছে, আপনি বলছেন যে এটা দুর্ঘটনা না নাশকতা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আচ্ছা, এখনো মিশ্র রয়েছে। প্রতিক্রিয়া আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কথা বলেছেন, আরও স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করেন, মানে তিনি বলেছেন যে তদন্তে তদন্ত, জি, ওইটাই তদন্তে বলছি। পাওয়া যাবে, আরও দু একজনের। এখন বিষয় হচ্ছে যে এটি ছুটির দিন ছিল, রাত 1টায় সেখানে কি কাজ ছিল বা সেখানে কি করে সার্কিট এই সংযোগ হলো, শর্ট সার্কিট। শর্ট সার্কিট হলো, সেটি একটা বিষয়। আর আমরা দেখলাম যে ভিডিওতে যে একই সঙ্গে ভবনের একাধিক প্রান্তে আগুন জ্বলছে, এটাও একটা রহস্যজনক। সরকারের বের করার দায়িত্ব। প্রথমত হচ্ছে যে দায়িত্বে কারা ছিলেন, নিরাপত্তার দায়িত্বে, তাদেরকে প্রথম জবাবদিহির আওতায় আনা। আরেকটা হচ্ছে যে এই যে দুর্ঘটনা ঘটার পর আমাদের যে প্রতিকার ব্যবস্থা এবং যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, বাংলাদেশের অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু মোটামুটি সুনাম আছে, যে ভালো করেছে অনেক জায়গায়। কিন্তু দেখেন তাদের নিরাপত্তা নেই। একজন ফায়ারম্যান কর্মী নিহত হয়েছে। কর্মী নিহত হলেন, তিনি পাইপ নিয়ে যাচ্ছিলেন, ট্রাকে। পাইপ নিয়ে যে ট্রাক, সেখানে কেন রাস্তা বন্ধ করা হলো না? মানে আসলে আমরা দেখেছি যে একটা অগ্নিকাণ্ড ঘটলে আইন শৃঙ্খলা আচ্ছা, বাহিনীর আইন শৃঙ্খলা, পাশাপাশি তারপর সাধারণ মানুষের উৎসুক সাথে। মানুষ পুরো সড়ক একেবারে। আচ্ছা, এর মধ্যে এই বনানীর দুর্ঘটনার পর কিন্তু সরকার একটা ইউনিট করেছিল, যে ইউনিট হচ্ছে আগুন নেভানো তাদের দায়িত্ব না, তাদের দায়িত্ব হচ্ছে জনগণের ভিড় যাতে জনগণ থেকে সুরক্ষা। কারণ এটি অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন গলিতে, বিভিন্ন এলাকায় যে জনগণের জন্য যেতে পারে না, মানুষের ভিড়ের কারণে। সুতরাং সেই ইউনিটটি নেই আর। এটি একটি দুর্বলতা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের সরকারি অফিসে এত মানে সৌন্দর্য বর্ধন, এত কিছুর জন্য এত আসবাবপত্র, আপনার যদি উপসচিবের কক্ষে 10টা চেয়ার থাকে, সচিবের কক্ষে 50টা বা 15টা থাকবে, যুগ্ম সচিবের কক্ষে 12টা থাকবে। এই যে নানা রকম অপ্রয়োজনীয় জিনিসপত্র, অপ্রয়োজনীয় আসবাবপত্র, এবং কেনাকাটা মানেই হচ্ছে কমিশন, কেনাকাটা মানেই হচ্ছে লাভ, পয়সা। সুতরাং এটিও এরপরে সরকার সতর্ক হচ্ছে কোনটি অতি প্রয়োজনীয়, কোনটি প্রয়োজনীয় নয় বা কম প্রয়োজনীয়, আর সেগুলো বাদ দেওয়া। আগুন কিন্তু শুধু সচিবালয়ে লাগেনি। একদিন আগের রাতে কিন্তু বান্দরবানের লামায় আগুন লেগেছে, এবং সেটা খ্রিস্টান পল্লীতে 17টি বাড়ি পুড়ে গেছে। এবং এটি খুব রহস্যজনক, ওই এলাকাটা ইজারা দেওয়া হয়েছিল আওয়ামী লীগ আমলে। স্বাভাবিকভাবে যে ক্ষমতার দম্ভ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ, আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর সেখানে আবার তারা যাদের উচ্ছেদ করা হয়েছিল তারা ফিরে এসেছিলেন। কী রহস্যজনক কারণে যে 25 তারিখ রাতে তারা গির্জায় গিয়েছিলেন, সব ছেলে মেয়ে সন্তান নিয়ে গির্জায় বড়দিন উদযাপন করার জন্য, পুড়িয়ে দিয়েছে। এখন কারা পোড়ালো? মানে সবটাই একের পর এক দুর্ঘটনা। এর আগে আপনি দেখেন যে একটি সারবাহী জাহাজে 7 জন মানুষকে মেরে ফেলছে, এবং একটি লোক, মানে আমরা কি সুস্থ সমাজে আছে এটা বলতে পারি না। একটি লোক, তার যে কোনো ক্ষোভ থাকতে পারে, ওষুধ খাইয়ে দিয়ে, কিন্তু 7 জন মানুষকে এভাবে হত্যা করতে পারে। আমরা এক ধরনের, আমি মনে করি যে এর আইন শৃঙ্খলা একটি বিষয়, সামাজিক শুশ্রূষা, সামাজিক মানে কি বলে নিরাময়ের চেষ্টা করা দরকার, নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এখন এক্ষেত্রে এক ধরনের সরকারের মধ্যে ঢিলে নেমে, মানে রুটিন ওয়ার্ক থেকে বেরিয়ে এসে প্রশাসনকে গতিশীল করতে হবে, প্রশাসনকে জনবান্ধব করতে হবে। এবং এর সাথে আরেকটি ঘটনা বললেন যে এই যে বিভিন্ন ক্যাডারের মধ্যে যে একটা দ্বন্দ্ব, 25টি ক্যাডার, এর সাথে কোনো ইতিমধ্যে 25 এবং প্রশাসন তো সরকারকে বলবো যে সরকার এবং সংস্কার কমিশন দুটোকে কিন্তু তারা চ্যালেঞ্জ দিয়েছে, এবং প্রধানের পদত্যাগও দাবি করেছে, এবং আজকে আগুন লাগার এই সময় কিন্তু তারা মানববন্ধন করেছে। মানে এখন কথা হচ্ছে যে সরকার যত দ্রুত সম্ভব এটি নিয়ন্ত্রণ করা, এই অস্থিরতা দূর করা। আইন শৃঙ্খলাটাকে একটা আইন শৃঙ্খলা না, প্রশাসনের মধ্যে যে অস্থিরতা চলছে, বিভিন্ন ক্যাডারের মধ্যে যে দ্বন্দ্ব, এটা দূর করা উচিত। হ্যাঁ, এখন সরকার বলতে পারে যে এটি তো দীর্ঘদিনের সমস্যা হলে সমাধান তো করতে হবে, আজকে হোক বা কালকে হোক। তো আজকে করলে কালকে
গোলযোগের আশঙ্কা থাকবে না, কালকে করলে পরশু থাকবে না। সুতরাং এটি খুবই দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান। না, এটাও তো ঠিক, বেশিরভাগই দীর্ঘদিনের সমস্যাগুলো এই সরকারের এই 4 মাসে, সেই আপনারা যদি আনসার থেকে ধরি, এগুলো তো দীর্ঘদিনের সমস্যা। আবার তো এটা কোনো অজুহাত সবকিছু না, দীর্ঘদিনের সমস্যা থাকবে। এখন সমস্যার সমাধানটা জরুরি। একটা বলতে পারে যে আমরা সব সমস্যা একসঙ্গে সমাধান করতে পারবো না, কিন্তু এও তো ঠিক যে গত 4.5 মাসে সমস্যার যতটা সমাধান করা হয়েছে তার চেয়ে সমস্যা তৈরি হয়েছে কম নয়। জি, আমরা জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমরা একটু বর্তমান রাজনীতিতে একটু যেতে চাই, যেহেতু আমরা দেখেছি যে আপনারা মাঠে রয়েছেন, বিশেষ করে 5 আগস্টের পরে। এর আগে তো আপনারা ছিলেনই দীর্ঘ, আপনাদের সেই যদি বলি দীর্ঘ আন্দোলন 15 বছরের, সেটি রক্তঝরা গুম খুনের শিকার, সেটি আসলে অবর্ণনীয়। আপনাদের নেতারা অনেক কষ্ট সহ্য করেও দলটাকে সুরক্ষিত রেখেছে, এখনও যদি বলি, কারণ দলে সেই অর্থে ভাঙন ঘটেনি। আমি যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে আপনাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পরশু ঠাকুরগাঁয়ে একটি বক্তব্য দিয়েছেন। এই দৃষ্টি আকর্ষণ করছি ওই বক্তব্যটির প্রতি, যে 5ই আগস্টের মতো আরও একটি আন্দোলন বা গণতন্ত্র পুনরুদ্ধারে 5ই আগস্টের মতো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে বা প্রস্তুতি নিন। এটা দিয়ে কি বার্তা দেয়া হচ্ছে আসলে? এটা দিয়ে বার্তা দেওয়া হচ্ছে সেইটা যে ইদানিংকালে কিছু ঘটনা যেগুলো দৃশ্যমান হচ্ছে, বিশেষ করে এখানে আমাদের দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকেও, সেই ঘটনাবলীর প্রেক্ষিতে সুযোগ সন্ধানী যারা, বা যারা এতদিন আরাম আয়েসে বিলাসী জীবন কাটিয়েছেন, জনগণের হক কেড়ে নিয়ে চুরি করে, তারা যে এত সহজে ছেড়ে দিবেন এমনটা তো না। তাদের অর্থ আছে, বিত্ত আছে, বৈভব আছে এইখানে প্রশাসনে এবং অন্যান্য জায়গায় এখনও তাদের বন্ধু বান্ধব অনুসারীরা বসে আছে। তারাই তো একের পর এক স্যাবোটেজগুলো করে যাচ্ছে। সোহরাব ভাই যে কথাগুলো বললেন, ঠিক আপনি যে লামার কথা যেদিন বললেন, লামার আগের দিন কিন্তু আপনার টেকনাফে ওই যে রোহিঙ্গাদের শিবিরে অগ্নিকাণ্ড ঘটেছিল, সেটাও একটা ম্যাসিভ একটা অ্যাক্সিডেন্ট ছিল রোহিঙ্গা ক্যাম্পে। তো এই যে ঘটনাগুলো হচ্ছে, ওই যে বাশার আল আসাদের সিরিয়ার উদাহরণটা আমি দিলাম, সেখানে হঠাৎ করে তার এই মাত্র অল্প কয়েকদিনের মাথায় তার অনুসারীরা এসে 14 জন নিরাপত্তা রক্ষীকে মেরে আবার তারা নিরাপদে চলে গেছে। আমাদের তো বিভিন্ন দেশের সঙ্গে এরকম সীমান্ত আছে, যারা ইচ্ছা করলে এটা করতে পারে। আজকে আপনার খাসিয়াদের গুলিতে বাংলাদেশি একজন নাগরিক নিহত হয়েছে, ভারতীয় খাসিয়াদের গুলিতে, এই কিছু সময় আগের ঘটনা। সব কিছু মিলিয়ে আবার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং এরকম আরেকটি যুদ্ধ করতে হতে পারে, এই আশঙ্কাটা তো একটু সচেতন মানুষের মধ্যে থাকা অস্বাভাবিক না। কারণ আপনি দেখেন যে সব জায়গায় এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা বর্তমান সরকারের অংশ হিসাবে আছেন, তাদের কথাবার্তা শুনলে, যেটা তাদের মাঝে মাঝে কথাবার্তা শুনলে মনে হয় যে মানে কি বলবো, খুব কষ্ট পাই আর কি। আমরা কষ্ট পাই এই কারণে যে অভিজ্ঞতা ভিন্ন জিনিস, মানুষের বয়সের সাথে সাথে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা এবং পরিপ্রেক্ষিত যেটা অবস্থানগত যে পরিবর্তন, সেই পরিবর্তনটা বুঝে শুনে কথা বলা উচিত। হেলিকপ্টারে করে উড়ে গিয়ে কম্বল বিতরণ করা এত শৌখিন অবস্থা কি বাংলাদেশের মানুষের আছে? সেই কাজও তো করছে, আবার তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে সবাইকে। এর উল্টো দিকে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই সরকার হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান সরকার বাংলাদেশের 53 বছরের ইতিহাসে, যাদের প্রতি সমাজের সব শ্রেণী পেশার মানুষের সমর্থন আছে, নিঃশর্ত সমর্থন আছে, কিছু গুটি কয়েক স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যতীত। সেই সুযোগটা কাজে না লাগিয়ে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করার যে ধরনের বক্তব্য বা কর্মকাণ্ড, এগুলো থেকে বিরত না হলে তো মহাসচিব যে কথাটা বলছেন সে আশঙ্কা থেকেই বলেছেন বলে আমি মনে করি। যে আরেকটি প্রশ্ন, আপনি যে বৈষম্য বিরোধীদের কথা বলেন, আমরা এও দেখেছি যে বিএনপির অনেকেই বৈষম্য বিরোধী, তাদের অভিযোগ আছে যে তাদের সমাবেশে গিয়ে হামলা করেছে বা হামলার ঘটনা ঘটেছে, বিশেষ করে বরিশাল এবং আরও কয়েকটি জায়গায়। এর মধ্যে থেকে একটু দূরত্ব তৈরি হচ্ছে আপনাদের মধ্যে বা বৈষম্য বিরোধী ছাত্র? দূরত্ব তৈরি হচ্ছে, আমরা তো তাদেরকে সরকারের অংশ হিসাবে দেখছি। সরকারের অংশের বাইরে যারা রয়েছে, তারা যদি রাজনীতি করতে চায়, দল গঠন করতে চায়, ঘোষণা দিয়েই তো করা যেতে পারে, তাতে তো কোনো সমস্যা নাই। রাজনৈতিক দল তো বাংলাদেশে অনেক আছে এবং নিবন্ধন পেয়েছে এমন দলও অনেক আছে। তারাও বলুক যে আমরা নিবন্ধন করবো, আমরা নির্বাচন করবো, আমরা তো স্বাগত জানাবো তাদেরকে। কারণ নেতৃত্ব তো স্বয়ংক্রিয় পদ্ধতিতেই ওই বয়সীদের কাছেই যাবে পরবর্তীতে, কিন্তু তাদের এক প্রজন্ম থেকে তো আর এক প্রজন্মে হস্তান্তরিত হয়, এটাই তো নিয়ম।
তাদের সমাবেশে যদি কেউ হামলা করে থাকে জি। আমাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ দিলে পরে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব, নিঃসন্দেহে নেব, আমরা নিয়েছিও এর আগে। এর আগে নিশ্চয়ই আপনাদের জনাব তারেক রহমান এ ধরনের একটি বক্তব্য দিয়েছেন যে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সে বিষয়ে নেবেন। জনাব সোহরাব হাসান, শুনছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্য। আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে, এর প্রেক্ষাপটে নির্বাচনের দিকে যাওয়াটা কতটা জরুরি মনে করছেন? আমরা তো ভেবেছি সংস্কার, বিশাল অনেক কর্মযজ্ঞ নিয়েছে সরকার, কিন্তু আসলে যখন আইন শৃঙ্খলা বা মূল্যস্ফীতি একেবারে একটা বেসামাল কিনা, আমি এই অর্থে আপনাকে বলতে চাই, বা অনেকটা তাদের নিয়ন্ত্রণের। আচ্ছা, বিষয়টা হলো যে এই সরকার এসেছে জনগণের আকাঙ্ক্ষার অভিপ্রায় হিসাবে। একটা আকাঙ্ক্ষা তো স্বৈরশাসনের বিদায় হয়েছে, পতন হয়েছে, এখন তার স্বৈরশাসন নাই নেই। তো সুতরাং সরকারকে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে হবে। পূরণ করতে হবে কি, দুটো মানে মৌলিক, সেটা হচ্ছে জনগণের জীবনযাত্রার ব্যয় এটা যাতে আয়ের মধ্যে থাকে, এটি একটা। দ্বিতীয়টি যে নিরাপত্তা, জানমালের নিরাপত্তা। দুই ক্ষেত্রেই এক ধরনের ভঙ্গুরতা, এক ধরনের অস্বস্তি, এক ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। রাজনৈতিক দলগুলো সহায়তা করতে পারে, বিশেষ করে সক্রিয় রাজনৈতিক দলগুলো। সরকার কতটা চায় সেটাও বেশ না, তাদের সহযোগিতা কতটা চায়? হ্যাঁ, কতটা চায়। কারণ আমি মনে করি যে এই সরকারের যে তিন অংশীজন, প্রকাশ্যে, অপ্রকাশ্যে আরেকটি আছে। একটা হচ্ছে ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দল এবং সরকার নিজে। এর মধ্যে একটা সমন্বয় থাকা উচিত ছিল। এর মধ্যে একটা সমন্বয়, একটা বৃহত্তর সমন্বয় কমিটি হতে পারত, যে যারা সমস্যাগুলো তুলে ধরবে এবং কি সমাধান পরামর্শ নেবে। সরকার তার প্রশাসনিক যন্ত্র দিয়েই করবে, কিন্তু সরকারকে কিন্তু এটা ভাবতে হবে তার তো এরকম রাজনৈতিক সরকার না যে আপনার তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মী আছে। সুতরাং সরকার ভাবছিল যে সরকার বোধহয় একটা স্বয়ংক্রিয়ভাবে চলে। সরকার যে স্বয়ংক্রিয়ভাবে চলে না, এটা কিন্তু 4.5 মাসে প্রমাণিত হলো। ভুল বোঝা, নির্বাচন সংস্কার, এটা কিন্তু এক ধরনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা। নির্বাচনও তো একটা সংস্কার, নির্বাচন নিজেই একটি সংস্কার, জি, এবং বড় সংস্কার। কারণ 3টি নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়নি, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, জনগণ ভোট দিতে পারেনি, তার একটা নির্বাচন চায়। প্রথমত হচ্ছে যে নির্বাচনটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হতে যা যা প্রয়োজন সেটি সরকার করবে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের কোনো বাধা আছে বলে মনে করেন। আরেকটি আছে যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এখন এটি কবে শেষ হবে? এবং ছাত্রনেতাদের মধ্য থেকে আরও একটি কথা বলা হয় যে সাবেক স্বৈরাচারের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তাহলে তো এসব নিয়েই কিন্তু বিএনপি নেতাদের মধ্যে যে মাঝে মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা এবং কখনো কখনো একটু অস্বস্তি প্রকাশও, উষ্মা প্রকাশও, এটা কারণ। তা আমি মনে করি যে এই তাদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনাটা বাড়ানো উচিত, পরস্পরকে বোঝাপড়ার চিন্তা করা উচিত। মুখোমুখি কি হবে? 53 বছর চলে গেছে, আর কত মুখোমুখি? জি, বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।